বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এবং তোমাদের মাইনরে বাংলা পেপারটা আছে, অর্থাৎ মাইনর বাংলা পেপারে সাজেশন আজকে শেয়ার করব। শুরুতেই বলবো, আমি কিন্তু মাইনর বাংলার একটা সাজেশনের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেটা যারা দেখেছো তারাও এই নতুন ভিডিওটা আরেকবার দেখবে। তার কারণ হচ্ছে আমি সাজেশনে কিছু পরিবর্তন পরিমার্জন করেছি এবং 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ টিকা আজকে বলবো, যেটা আগেরবার বলিনি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আজকের ক্লাসে আমি সাজেশনটা বলার সঙ্গে সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলোর দ্বারা তোমরা কিন্তু পরীক্ষাটা আরো ভালো করে দিতে পারবে। তো চলো, মডিউল 1 থেকে সব থেকে গুরুত্ব দিয়ে করবে চর্যাপদ সংক্রান্ত প্রাথমিক ধারণা, অর্থাৎ চর্যাপদের আবিষ্কার, প্রকাশ এবং এর যে পুঁথি পরিচয় রয়েছে, কবিদের কথা যে রয়েছে সেই বিষয়গুলো, এবং তার সঙ্গে অবশ্যই এর সাহিত্য মূল্য এবং সমাজচিত্র। তার কারণ এই বিষয়টা চর্যাপদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে চর্যাপদের সমাজচিত্র সাহিত্য মূল্য আসতে পারে। নেক্সট যেটা করবে খুবই গুরুত্বপূর্ণভাবে, সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা আদি মধ্যযুগের প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ প্রামাণ্য নিদর্শন। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশ, এর কবি সম্পর্কে অর্থাৎ বড়ুচণ্ডীদাস সম্পর্কে কিছু তথ্য জেনে রাখবে এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আঙ্গিক, এর সমাজচিত্র, সাহিত্য মূল্য বা সাহিত্যের ইতিহাসের গুরুত্ব, এই বিষয়গুলো জেনে রাখবে। নেক্সট করবে বাংলা সমাজ এবং সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। এইখান থেকে টিকা হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সামগ্রিকভাবে, অথবা ভেঙেও আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে খণ্ডগুলো রয়েছে সেগুলোর নাম লেখো বা আলোচনা করো, এই টাইপেরও আসতে পারে। মোট কথা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একটা ধারণা তোমরা নিয়ে রাখলে 5 নম্বরেও যদি আসে টিকা হিসেবে তোমরা লিখতে পারবে, 10 নম্বরেও যদি আসে ওটা একটু বাড়িয়ে তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হচ্ছে চণ্ডীদাস সমস্যা কাকে বলে, বা চণ্ডীদাস সমস্যা নিয়ে একটা টিকা লেখো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের যুগবিভাগ, তার যে সাল রয়েছে এবং নিদর্শন সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তন এই উভয়েরই নামকরণ বিতর্ক। চর্যাপদ যখন আবিষ্কার হয়েছে তারপর এর নামকরণ নিয়ে নানান রকম সমস্যা হয়েছে, পণ্ডিত মহলে বিভিন্ন রকম নাম এটাকে দেওয়া হয়েছে, কেউ সেটাকে সমর্থন করেছেন, কেউ করেননি। যেমন চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়, আশ্চর্য চর্যাচয়, এই নামকরণ বিতর্কের জায়গাটা চর্যাপদে দেখে যাবে। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছিল। বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দেওয়ার পরেও কিন্তু এটা নিয়ে কনফিউশন হয়েছিল, প্রশ্ন উঠেছিল যে নামটা আদৌ শ্রীকৃষ্ণ কীর্তন হওয়া উচিত নাকি অন্য কিছু হবে, অথবা শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে যে একটা চিরকুট বা কাগজ পাওয়া গেছিল সেটা সংক্রান্ত যে কনফিউশনগুলো ছিল তোমরা নিশ্চয়ই জানো, আমি আর নতুন করে বলছি না। তো সেখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ সমস্যা অবশ্যই দেখে যাবে। তো এই যে জায়গাটা বললাম, এই জায়গাটাকে যারা এখনো পরীক্ষার আগে ভালো করে বুঝতে চাইছো বা ভালো করে ভাবছো আরেকবার পড়ে নিলে বা জেনে নিলে সুবিধা হয়, তাদের জন্য বলবো আমার চ্যানেলে গিয়ে দেখবে শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, তুর্কি আক্রমণ, বাংলা সাহিত্যের যুগবিভাগ, এই সমস্ত টপিকগুলোর ওপর কিন্তু ভিডিওস করে আপলোড করে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, প্রত্যেকটা ভিডিও পরীক্ষার আগে দেখে যাও। অনেক ইনফরমেটিভ ভিডিও এবং সহজ সরল ভাষায় আমি বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। আশা করছি পরীক্ষার আগে ভিডিওসগুলো তোমাদের খুব খুব উপকৃত করবে। আর যারা মনে করছো যে এই ভিডিওসের সঙ্গে সঙ্গে তোমাদের নোটস পেলে ভালো হতো, তাদেরকে বলবো যে পরবর্তী সেমিস্টারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো মাইনর বাংলা পড়ার জন্য। নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় এবং সেখানে সহজ সরল ভাষায় নোটসপত্র দেওয়া হয়। প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানো হয়, যেখানে যেখানে বোর্ড ওয়ার্ক প্রয়োজন বোর্ড ওয়ার্ক করে বোঝানো হয় এবং ভালোভাবে স্টুডেন্টদের মধ্যে বিষয়টার যে জ্ঞানের সঞ্চারণ সেটা করে দেওয়া হয়। তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে যদি পার্সোনালি ভালোভাবে পড়তে চাও, বুঝতে চাও। এরপর চলে যাব মডিউল 2 প্রসঙ্গে। মডিউল 2তে বড় কোয়েশ্চেনের জন্য তোমরা করবে বিদ্যাপতির কৃতিত্ব বৈষ্ণব পদকর্তা রূপে, অথবা এর সঙ্গে তোমরা জোড়া প্রশ্ন হিসেবে করতে পারো যে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ কি। এটার সঙ্গে সঙ্গে তোমরা বিদ্যাপতির বাংলা সাহিত্যে যে কৃতিত্ব রয়েছে, তিনি তো অ্যাকচুয়ালি মিথিলার কবি, তো বাংলা সাহিত্যে তাকে কেন অন্তর্ভুক্ত করা হলো এবং বাংলা সাহিত্যে তিনি কি অবদান রেখেছেন, তার লেখা যে বৈষ্ণব পদগুলো সেগুলো বাংলা সাহিত্যের যে অমর সৃষ্টি, এই বিষয়গুলোকে কিন্তু লিখতে হবে সেখানে। এরপর গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এখান থেকে করবে সেটা হলো বাংলা অনুবাদ সাহিত্যের ধারায় ভাগবত অনুবাদক রূপে কে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তার কৃতিত্ব পর্যালোচনা করো। এখানে কিন্তু আমি মালাধর বসুর কৃতিত্বের কথা বলছি, যিনি ভাগবত অনুবাদের ধারায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। এই প্রশ্নটাই অন্যরকমভাবে পড়তে পারে যে বাংলা অনুবাদ সাহিত্যের ধারায় কোন গ্রন্থটিতে সর্বপ্রথম সাল তারিখের সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায়, গ্রন্থটি এবং তার রচনাকার সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু মালাধর বসু রচিত ভাগবত সম্পর্কেই বলা হচ্ছে, যে গ্রন্থটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ বিজয়। তো এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটা সম্পর্কে জেনে যাবে, মালাধর বসু সম্পর্কে জেনে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈষ্ণব পদাবলী রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব পর্যালোচনা করো। গোবিন্দ দাস একজন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা, তো তার কৃতিত্ব গুরুত্বপূর্ণভাবে দেখে যাবে। নেক্সট প্রশ্ন
জ্ঞানদাসকে রোম্যান্টিক কবি রূপে কতখানি ধার্য করা যায়, বা রোম্যান্টিক কবি রূপে জ্ঞানদাস বৈষ্ণব পদাবলী রচনায় তার কৃতিত্ব লেখো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈষ্ণব পদাবলী রচনায় চণ্ডীদাসের কৃতিত্ব বা শ্রেষ্ঠত্ব লেখো। তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো চৈতন্য চরিতামৃত গ্রন্থটি চৈতন্য জীবনীর ধারায় কতখানি গুরুত্বপূর্ণ এবং চৈতন্য চরিতামৃত রচনায় কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব পর্যালোচনা করো। এখান থেকে টিকা হিসেবে যেগুলো করবে সেগুলো কিন্তু অলরেডি আমি যে বড় প্রশ্নগুলো করতে বলছি সেখান থেকেই অনেক কিছু হয়ে যাবে। যেমন শ্রীরাম পাঁচালী, তুমি যদি রামায়ণের অনুবাদের ধারাটা পড়ে রাখো বা দেখে রাখো, তুমি এমনি শ্রীরাম পাঁচালী সম্পর্কে লিখতে পারবে। তো কৃত্তিবাস ওঝা এবং তার লেখা শ্রীরাম পাঁচালী সম্পর্কে একটা 5 নম্বরের মতো ধারণা নিয়ে রাখবে। কারণ অনেক সময় দেখবে এরকম হয় যে প্রশ্নটা আমরা ভেবেছিলাম 5-এ আসবে বা 5-এর জন্য ইম্পর্টেন্ট, সেটা অনেক সময় 15 এসে গেছে। তো প্রকৃতপক্ষে তোমার যদি সেই বিষয়টা সম্পর্কে সম্যক একটা ধারণা থাকে, তোমরা কিন্তু যে কোনো মোডেই সেটা আসুক না কেন লিখতে পারবে। তো সেই জন্য শ্রীরাম পাঁচালী এবং কৃত্তিবাস ওঝা খুব ভালো করে দেখে রাখবে। চৈতন্য ভাগবত বা শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসকৃত এই গ্রন্থটা টিকা হিসেবে দেখে রাখবে। চৈতন্য চরিতামৃত টিকা দেখে রাখবে। আমি কিন্তু এর আগে বড় কোশ্চেনেও চৈতন্য চরিতামৃতের কথা বলেছি, কৃষ্ণদাস কবিরাজের কথা বলেছি, কাজেই ওখান থেকে তোমাদের টিকা হয়ে যাবে। বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ কি? 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15-র কোশ্চেনেও কিন্তু 5+10 আসতে পারে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ এবং প্লাস দিয়ে বিদ্যাপতির কৃতিত্ব। কাজে এখানে কিন্তু আমি অনেক কোশ্চেন বলছি না, কোশ্চেনের প্যাটার্ন বা বিভিন্ন ডাইমেনশনে যে প্রশ্ন আসতে পারে সেই ধরনটা বলছি। প্রকৃতপক্ষে প্রশ্নের এই প্যাটার্নগুলো যদি তোমরা জেনে যাও, তোমরা কিন্তু যে কোনো প্রশ্ন চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবে। যদি প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা না থাকে, তোমরা কিন্তু বেশি বেশি মুখস্থ করবে, সেক্ষেত্রে তোমাদের লাভ কিছু হবে না, খাটনিটা অনেক বেশি হবে। এছাড়া জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কি আছে আলোচনা করো। এটাও কিন্তু জ্ঞানদাসের কবি হিসেবে তোমরা যে শ্রেষ্ঠত্ব করছো সেখানে একটু হলেও ইনফরমেশন দেওয়া থাকবে। মানে ভালো নোট যদি কোনো টিচার লিখে প্রোভাইড করেন, সেখানে কিন্তু এই অংশগুলো তোমরা এমনি পেয়ে যাবে। অর্থাৎ বড় কোয়েশ্চেনের ভেতর থেকে তোমরা অনেক 5 নম্বরের অ্যান্সার পেয়ে যাবে। এইখানটাতেও বলবো যে যারা বৈষ্ণব পদাবলী সম্পর্কে আরও বেশি করে জানতে চাইছো, যারা চৈতন্য জীবনী গ্রন্থ সম্পর্কে জানতে চাইছো, রামায়ণ মহাভারত ভাগবত সম্পর্কে জানতে চাইছো, তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমার ভিডিওসগুলো দেখে নিতে পারো। আমার নিজের করা রামায়ণ মহাভারত চৈতন্য জীবনী যে ধারা রয়েছে সেটার ওপর ভিডিওস রয়েছে এবং সেইগুলো দেখে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় উপকৃত হবে। বৈষ্ণব পদাবলীর ওপরেও আমার 2টো ভিডিও রয়েছে, অবশ্যই তোমরা দেখে নাও। মডিউল 3 থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা করবে সেটা হচ্ছে শাক্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব, শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব, খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা করবে মধ্যযুগের প্রণয় আখ্যান ধারায় সৈয়দ আলাওলের কৃতিত্ব পর্যালোচনা করো, বাংলা সাহিত্যে শাহ মোহাম্মদ সগীরের ভূমিকা পর্যালোচনা করো। এখান থেকে টিকা হিসেবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে লোর চন্দ্রানী, পদ্মাবতী, ইউসুফ জোলেখা। লক্ষ্য করে দেখো, তোমরা যদি শাহ মোহাম্মদ সগীর, আলাওল এবং দৌলত কাজী এই 3টে বড় প্রশ্ন হিসেবে করো, সেখানে কিন্তু তোমরা লোর চন্দ্রানী, পদ্মাবতী বা ইউসুফ জোলেখাটা পেয়ে যাচ্ছ। কাজেই আলাদা করে কিন্তু 5 নম্বর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বারবার বলছি, যদি নোটের কোয়ালিটি ভালো হয় সেখান থেকে কিন্তু এগুলো বেরিয়ে আসবে। নেক্সট হচ্ছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, এবং এই মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে আরও কিছু জায়গা দেখে যাবে। সেটা হচ্ছে মঙ্গল কাব্য রচনায় বা বলা ভালো মনসা মঙ্গল কাব্য রচনায় কেতকাদাস ক্ষেমানন্দের কৃতিত্ব। এটা আমি 5-এ বললাম, এটা কিন্তু 15তেও আসতে পারে। বারবার বলছি, 15তেও এটা আসতে পারে। মনসা মঙ্গল কাব্য রচনায় কেতকাদাস ক্ষেমানন্দের কৃতিত্ব, খুব ভালো করে জায়গাটা দেখে যাবে। যারা জানতে চাইছো, বিষয়টা বুঝতে চাইছো, তারা আমার করা ভিডিওটাও দেখে যেতে পারো। সেখানে আমি মনসা মঙ্গল কাব্য এবং কেতকাদাস ক্ষেমানন্দ সম্পর্কে অনেক কথা বলেছি। নেক্সট হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য, মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব সহ ছোট করে চণ্ডীমঙ্গল কাব্যের যে ঘটনা, মানে চণ্ডীমঙ্গল কাব্যের যে কালকেতু ফুল্লরা উপাখ্যান বা ধনপতি সদাগরের উপাখ্যান, এই বিষয়টা একটু জেনে যাবে। নেক্সট হচ্ছে নূতন মঙ্গল কাকে বলা হয়। নূতন মঙ্গল বলা হয় ভারতচন্দ্র রায় গুণাকর কৃত অন্নদা মঙ্গল কাব্যটাকে। এই অন্নদা মঙ্গল কাব্য এবং ভারতচন্দ্র রায় গুণাকর সম্পর্কেও সংক্ষিপ্ত তথ্য জেনে যাবে। এছাড়া তোমরা দেখে যাবে বিদ্যাসুন্দর। বিদ্যাসুন্দরটাও কিন্তু অন্নদা মঙ্গল কাব্যেরই একটা পার্ট বা অংশ, ভারতচন্দ্রেরই লেখা। তো এই বিদ্যাসুন্দরের কাহিনী, ঘটনা মধ্যযুগের প্রেক্ষাপটে একটি রোম্যান্টিক কাহিনী রূপে প্রসিদ্ধি পেয়েছে, সেই বিষয়টাও দেখে যাবে। তো এই বিষয়গুলো মোটামুটিভাবে করে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে বলেই মনে হয়। আজকে সাজেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করে জানাও আমাদের উপস্থাপনা কেমন লাগছে। আর কেউ যদি চাও অনলাইন বা অফলাইন ক্লাসে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে, তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই নাম লিখিয়ে রাখো।